প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব চাকরির পরীক্ষায় গণিত অংশ থেকে যে প্রশ্নগুলি বারবার এসে থাকে, এরকম 10টি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন যে গণিত অংশ থেকে যে প্রশ্নগুলি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন বা যে কোনো চাকরির পরীক্ষা যে দেওয়া হয়, সেগুলো বিগত বছর থেকে বেশিরভাগ রিপিট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের কাজ হবে টপিকস ধরে ধরে বিগত প্রশ্নগুলি সুন্দরভাবে শেষ করা। চলুন কথা না বেড়ে আমার ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে অঙ্কটি দেখতে পাচ্ছি, 1 নম্বর অঙ্ক। এখানে বলা আছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এটি দুটি পরীক্ষায় এসেছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 19 সাল এবং 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 19 সাল। এই দুটি পরীক্ষাতে এসেছে। একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আসলে আমাদের জানতে হবে যে পূর্ণবর্গ রাশি কি। পূর্ণবর্গ রাশি আমরা জানার আগে আপনাদের একটি বিষয় জানাচ্ছি, সেটি যেমন দেখুন যে 16, আমি যদি ধরি একটি 16 সংখ্যা, 16 সংখ্যাকে কিন্তু এমন দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে 16 পাওয়া যাবে। তো সমজাতীয় সংখ্যা 4 × 4, তার মানে এই 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা যদি 25 ধরি, 25 কিন্তু পূর্ণবর্গ হবে, অর্থাৎ সমান জাতীয় দুটি সংখ্যা গুণ করে যদি ওই সংখ্যাটি পাওয়া যায় তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে, যেমন 5 × 5। তো অনুরূপভাবে কিন্তু 20 কিন্তু পূর্ণবর্গ হবে না। দেখেন 20 কে কিন্তু কোনোভাবেই সমান জাতীয় দুটি সংখ্যা দ্বারা গুণ করা যাচ্ছে না, সংখ্যা বা অঙ্ক দ্বারা। এখানে কিন্তু 5 × 4, এই জন্য 20 পূর্ণবর্গ নয়। তাহলে এটি হলো সংখ্যা বা অঙ্কের ক্ষেত্রে। আর যদি আমরা রাশির ক্ষেত্রে আসি, রাশির ক্ষেত্রে পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত হচ্ছে এই সূত্র মিলা, অর্থাৎ a + b হোল স্কয়ার যদি আসে, সেক্ষেত্রে এটি আমরা পূর্ণবর্গ রাশি ধরে নিব। a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে মাইনাসের ক্ষেত্রে একই বিষয়, যে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ পূর্ণবর্গ রাশি যদি আসে, আবার ত্রিপদী রাশিরও বর্গ রয়েছে। আপনারা জানেন যে ত্রিপদী রাশির বর্গ যে a + b + c হোল স্কয়ার। তাহলে এটি এইরকম আকারে আসলে আমরা ধরে নেব যে এই রাশিটি পূর্ণবর্গ রাশি। তাহলে এটির সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 × ab bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca। অর্থাৎ এই তিনটি ফরম্যাটে যদি আমাদের আসে, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এটি পূর্ণবর্গ রাশি। তো আমি একটু এগুলো ইরেজ করে নিই। তো এখন আমরা সমাধান করি। তাহলে এখানে আমরা অঙ্কটি লিখে নেই, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে বন্ধুরা দেখুন, এটা আমরা যদি a স্কয়ার করি তাহলে 2x স্কয়ার হবে, a স্কয়ার সূত্র যদি আমরা ভাঙাই। আর এটা যদি b স্কয়ার করি, তার মানে হচ্ছে 3y স্কয়ার সূত্র। আর সাথে 2ab লাগবে, 2ab তাহলে সূত্র ভাঙাতে গেলে সূত্রের 2, আর আমরা ab বলতে a হচ্ছে 2x আর b হচ্ছে আমাদের 3y। এই 3y, তার মানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মিলে গেছে। তো সেই ক্ষেত্রে এই অংশটা কিন্তু অতিরিক্ত। দেখেন আমরা এইটুকু 4x স্কয়ার মিলেছে 9y স্কয়ার 3y স্কয়ার এইটুকু ছিল, কিন্তু এইটুকু অতিরিক্ত। তার মানে এইটুকু বাদ দিলে আমাদের এই রাশিটি ব্যালেন্স হবে। অর্থাৎ তাহলে এখানে কত হচ্ছে, 2 2 4 3 4 12xy। এই 12xy আমাদের যদি আমরা মাইনাস আকারে দিই, সেক্ষেত্রে ব্যালেন্স হবে। অর্থাৎ এই প্লাস 12xy মাইনাস 12xy কেটে যাচ্ছে। তাহলে এটি আমাদের কি সূত্র পড়তেছে, এই যে a স্কয়ার এই যে প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ 2x প্লাস 3y হোল স্কয়ার। তাহলে এখানে এইটুকুর পরিবর্তে পেলাম, আর এখানে কত থাকতেছে, মাইনাস 12xy। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে এইটুকু আসতে হবে, অর্থাৎ a প্লাস হোল স্কয়ার এইটুকু আসতে হবে। তার মানে এটা কিন্তু অতিরিক্ত। তার মানে এই রাশিতে এই 12xy যদি আমরা মানে ভ্যানিশ করতে চাই, সেক্ষেত্রে প্লাস 12xy এখানে দিতে হবে। দিলে কিন্তু এই রাশিটি আর 12xy থাকবে না, শুধু এইটুকুই থাকবে, a প্লাস হোল স্কয়ার আকারে আসবে। অর্থাৎ সূত্রে বলেছে 12xy যোগ দিতে হবে, কারণ কি যে দেখেন 12xy আর মাইনাস 12xy কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেলে 0 থাকে। সেক্ষেত্রে শুধু এই আমরা স্কয়ার আকারে পাবো। তার মানে অ্যান্সার হচ্ছে 12xy। অর্থাৎ এই অঙ্কে যদি আমরা 12xy যোগ দিই, সেক্ষেত্রে এই আমাদের এই রাশিটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। তো বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি কোন বই থেকে আপনাদের প্রশ্নগুলো প্র্যাকটিস করাই। আমি বিশ্ববিদ্যালয় পড়া অবস্থা থেকে যখন চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, আমি এই বইটি, বিশেষ করে এই বইটিতে পড়াশোনা করেছি। খুবই ভালো একটি বই, বিসিএস, প্রাইমারি, ব্যাংক থেকে শুরু করে সকল পরীক্ষার জন্য আপনাদের ভালো লাগতে পারে আশা করি। প্রফেসর গণিত স্পেশাল বই, খুব সুন্দর একটা বই। আমি বইয়ের কোনো মানে বিজ্ঞাপন করতেছি না, আপনাদের ভালো লাগলে বইটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে টপিকস ধরে ধরে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই বই থেকে প্র্যাকটিস করতে পারেন। চলুন পরের অঙ্ক আমরা আসি। 2 নম্বর অঙ্ক বলেছে x + 3 × x - 3 কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো বন্ধুরা, ভাগশেষের ক্ষেত্রে এটি মনে রাখবে, এটি হচ্ছে ভাজক, মানে যেটি দ্বারা ভাগ করার, এটি হচ্ছে ভাজ্য, অর্থাৎ মাঝখানে যেটি থাকে। তাহলে আপনাদের সহজ সূত্র বলে দিচ্ছি, যদি ভাজক এরকম থাকে তাহলে এটি 0 ধরে নেব। তাহলে x² - 6 সমান আমরা 0 ধরে নেব। তাহলে x² এর মান হবে হচ্ছে আমাদের 6। তাহলে সেক্ষেত্রে ভাজ্য মানে যাকে ভাগ করা হবে, এই ভাজ্যটা হচ্ছে x + 3 × x - 3। তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু সূত্র পড়তেছে a + b × a - b, অর্থাৎ x² - 3² অর্থাৎ a² - b² সূত্র, অর্থাৎ x² - 9
এখন এই যে এক্স স্কোয়ার মানটা বসাবো এখান থেকে, এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স স্কোয়ার মান আমরা কত পেয়েছিলাম 6, তাহলে 6 মাইনাস 9, তার মানে আমাদের মাইনাস 9 যেহেতু বড়, 9 থেকে 6 বাদ গেলে -3 থাকে, তার মানে এখানে ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে হচ্ছে -3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের -3। এটি 3টি পরীক্ষা এসেছে, দেখেন 11তম বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধানমন্ত্রী কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা 2004 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এই ধরনের অঙ্ক আসলে মনে রাখবেন, ভাজক 0 ধরে এই রেজাল্ট এখানে বসান, ভাজ্যে বসে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা আসি, x এবং y উভয় বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা? বেজোড় সংখ্যা মানে আমরা তো জানি বন্ধুরা যে 1 3 5 7 এরকম, যেমন বেজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9, এগুলো বেজোড় সংখ্যার মতো জানি। আর জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8। তো সেই ক্ষেত্রে আমরা যদি x এর মান যে কোনো একটি বেজোড় সংখ্যা ধরে নিই, যেমন 1 যদি ধরি আর y এর মান দুটি সংখ্যা, তাহলে আমরা পরেরটা ধরি 3, তাহলে এই দুটি যদি বেজোড় সংখ্যা ধরি, আমরা অপশন থেকে আমরা টেস্ট করে আমরা অঙ্কগুলি করতে পারি। প্রথম অপশন ছিল x y 1, তার মানে x এর মান আমরা কত ধরেছি 1, y এর মান ধরেছি 3, আর এখানে যোগ 1, তার মানে কত হচ্ছে 3 এর একে 4 একে 5। এটা কিন্তু হচ্ছে না, বেজোড় সংখ্যা পেয়েছি 5 বেজোড় সংখ্যা। দ্বিতীয় অপশন হচ্ছে xy, তার মানে 1 into 3, তার মানে 3 একে 3, এটিও বেজোড় সংখ্যা হচ্ছে না। তৃতীয় অপশন xy plus 2, এখানে মান বসাই, তাহলে 1 into 3 plus 2, তার মানে 3 একে 3 এর দিয়ে 5, এটা কিন্তু হচ্ছে না, ক্রস। আর শেষের অপশন x plus y, তাহলে x এর মান 1 আর y এর মান 3, তার মানে 3 এর একে 4, 4 কিন্তু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। তাহলে খুবই সহজ, অ্যান্সার হচ্ছে আমাদের x plus y, ঘ নম্বর। পরের প্রশ্ন আমরা আসি, 72 সংখ্যার মোট কতটি ভাজক রয়েছে? এটি সহজ সূত্র, এটি বের করার জন্য আপনাদের এইভাবে অঙ্কটি করতে হবে যে 72 কে আগে একটু লসাগু করে নেব। যেমন 72 কে 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 36, আবার 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 18, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, আবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 3 9, অর্থাৎ 72 কে আমরা এইভাবে পাচ্ছি, অর্থাৎ এখানে 2 পাচ্ছি আমাদের 3টা 2, আর আমাদের 3 পাচ্ছি হচ্ছে 2টা। তো সেক্ষেত্রে যেমন একটা 2 লিখে কিন্তু আমরা পাওয়ার 3 লিখতে পারি, ইনটু, আর 3 যেহেতু 2টা আমরা পাওয়ার 2 লিখতে পারি। এই যে পাওয়ারগুলো পেলাম, এই পাওয়ার সাথে আমরা শর্টকাট সূত্র শিখবো যে ভাজক নির্ণয়ের সূত্র হচ্ছে, মনে রাখবো যতগুলি পাওয়ার থাকে এই পাওয়ারের সাথে 1 যোগ দিতে হবে। তার মানে 3 একটি পাওয়ার পেয়েছি, 3 এর সাথে 1 যোগ, ইনটু আবার পরের পাওয়ার কত পেয়েছি 2, 2 এর সাথে 1 যোগ। তাহলে এটা হচ্ছে শর্টকাট মেথড। তার মানে 3 আর 1 4, আর এখানে 2 আর 1 3, 3 4 12, আমাদের হচ্ছে ভাজক সংখ্যা হচ্ছে 12। তাহলে বন্ধুরা এরকম লসাগু করে আমরা পাওয়ার আকারে এই শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার করব। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 12। পরের অঙ্ক আমরা আসি, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ছোট সংখ্যাটি কত? কিছুক্ষণ আগে বলেছে বন্ধুরা ক্রমিক সংখ্যা কিন্তু পরপর, যেমন 1 2 3 4 5 এরকম পরপর সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা 3টি ক্রমিক সংখ্যা প্রথমটি যদি x ধরি, পরেরটি কত হবে x plus 1, কারণ 1 যোগ দিয়ে কিন্তু পরের সংখ্যা পাওয়া যাচ্ছে, এর পরেরটা কত হবে x plus 2। তাহলে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 দিয়েছে, তার মান বসাই, তার মানে x plus 1 plus x plus 2 সমান সমান কত দিয়েছে 123। তার মানে এখানে 3টা x পাচ্ছি আমরা, আর 2 আর 1 3, অর্থাৎ বা 3x plus 3 সমান 123। তার মানে বা 3x সমান 3 ওই পাশে গেলে 123 থেকে বাদ যাবে, সেক্ষেত্রে 120 হবে এখানে। আর x এর মান কত হবে 3 দ্বারা ভাগ দিলে হবে 40। তার মানে এখানে কি চাইছে ছোট সংখ্যা, তার বোঝা যাচ্ছে আমরা প্রথম সংখ্যাটা কিন্তু ছোট হবে, এরপরে যেটি হবে মধ্য সংখ্যা, আর এটি হবে বৃহত্তম সংখ্যা শেষ সংখ্যা। এই অঙ্কে যদি বলতে যে মধ্য সংখ্যা কত, মাঝের সংখ্যা, তার মানে আমরা 40 এর সাথে 1 যোগ 41 পাইতাম, আর যে বলতে সবচেয়ে বড় সংখ্যা, তার মানে 40 এর সাথে 2 যোগ দিয়ে 42 পাইতাম। তাহলে ছোট সংখ্যা যেহেতু বলেছে প্রথম সংখ্যাটি ছোট সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে 40, আমাদের অ্যান্সার হচ্ছে 40। এরপরের অঙ্ক আমরা আসি, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির লসাগু। বন্ধুরা এই ধরনের অঙ্ক আসলে আমরা সাধারণত চলরাশি ধরে নিব, অর্থাৎ এই অনুপাত এখানে দেয়া আছে, আমরা এই প্রথম সংখ্যা ধরে নিব হচ্ছে 5 এর সাথে একটি চলরাশি x ধরে নিব 5x, আর দ্বিতীয় সংখ্যা ধরে নিব হচ্ছে 6, 6 এর সাথে একটি চলরাশি ধরে নেব x, 6x। এখন এদের লসাগু 120, তাহলে লসাগু বের করার নিয়ম হচ্ছে কমন আনকমন যেটি থাকে দুটি। তাহলে লসাগু কত হবে, যেহেতু 5 আর 6 কমন নেই, তার মানে 5 6 30, আর দুইটা x কমন আছে, এইজন্য একটা x, 30x হচ্ছে লসাগু। তাহলে প্রশ্ন মতে এই লসাগুর মানটি কত দিয়েছে, এই 30x সমান দিয়েছে হচ্ছে আমাদের 120। তার মানে x এর মান কত হবে, 30 দ্বারা ভাগ করলে হবে 4। তার মানে কিন্তু প্রথম সংখ্যা পেয়ে গেলাম, দুটি সংখ্যাই পাবো। তাহলে প্রথম সংখ্যা কত হবে, x এর মান যেহেতু 4, এখানে এই যে 5x মানে 4 5 20, আর দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে আমাদের 6x, তার মানে 4 6 24। তার মানে দুইটা সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এই দুটি সংখ্যার আবার গসাগু বলেছে, গসাগু বের করার নিয়ম আছে, আমি সহজ একটি সূত্র দিচ্ছি। যেমন 20 কে যদি আমরা এরকম ভাবে মানে এভাবে ভাঙি, দেখেন এই 2 × 2 4,
আর এখানে 4 5 20। আর 24 কে আমরা কিভাবে ভাঙতে পারি? এই 2 * 2 * 2, তার মানে 2 × 4, 4 × 8, 3 × 24। তাহলে এখন এদের গসাগু, বন্ধুরা গসাগু মনে রাখবেন যে শুধু কমন উপাদানগুলো নিতে হয়, দুইটি রাশিতেই যেটি থাকবে। দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 লিখলাম। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 লিখলাম। এই 5 এখানে আছে কিন্তু এখানে নেই। আবার এই 2 এখানে আছে, এখানে নেই। 3 এখানে আছে, এখানে নেই। তার মানে এইটুকুই, অর্থাৎ যেটুকু কমন উপাদান। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 × 4। তার মানে গসাগু হচ্ছে আমাদের 4। পরের অঙ্ক আমরা আসি। দুটি সংখ্যার অনুপাত 5:8 হলে ছোট সংখ্যা এত হলে বড় সংখ্যা কত? একই রকম এখানে আমরা এই চলরাশি ধরে নেব যে প্রথম সংখ্যা হচ্ছে এই 5x আর দ্বিতীয় সংখ্যা 8x। যেহেতু ছোট সংখ্যা মানে কি, যে 5x ছোট সংখ্যা, এর মান দেওয়া আছে, তার মানে 5x সমান দেওয়া আছে 65। তাহলে x এর মান কত হবে? 5 দ্বারা ভাগ যাবে 13। তাহলে বড় সংখ্যাটি কত চেয়েছে? বড় সংখ্যা যেহেতু 8x, তাহলে 8x এর এখানে মান বসাবো। তাহলে 8 × 13, তার মানে 3 × 8 = 24, 8 × 8 দিয়ে 10, 104। আমাদের হচ্ছে বড় সংখ্যাটি 104। এরপরের অঙ্ক আমরা আসি। 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশের দৈর্ঘ্য কত মিটার? এটিও পাটিগণিতের অঙ্ক, কিন্তু বীজগণিতের নিয়ম আমরা করব সহজ পদ্ধতিতে। তার মানে এই যে চলরাশি যেগুলো দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে, এখানে মানে চলরাশি ধরে নেব। তাহলে প্রথম অংশ কত হবে? আমরা 3x ধরে নিব। দ্বিতীয় অংশ আমাদের হচ্ছে 7x, তৃতীয় অংশ 10x, সবার সাথে একটি x চলরাশি ধরে নিলাম। তিনটার যোগফল কত দিয়েছে? 40, অর্থাৎ তিনটি যোগ করলে 40 মিটার পাওয়া যাবে। তো আমরা যোগ দিব 3x + 7x + 10x সমান আমাদের কত? 40। তার মানে এখানে যোগ কত? 7 × 3 = 10, 10 = 20, অর্থাৎ 20x সমান হচ্ছে আমাদের 40। x এর মান কত? 2। তাহলে এখন কি বলেছে? দীর্ঘতম অংশ, দীর্ঘতম অংশ যে 10x, এটি সবচেয়ে বড় অংশ। তার মানে 10x এর এখানে মান বসাই। তার মানে 10 × x এর মান 2, অর্থাৎ 20। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের 20 মিটার অ্যান্সার। পরের প্রশ্নে আসি। 35% কে দশমিকে প্রকাশ করুন। খুবই সহজ। তাহলে 35 আমরা জানি যে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, অর্থাৎ 35% মানে 35/100। তাহলে এখন এটাকে ভাগ করব 35। তো বন্ধুরা এটি হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করে সেটি ভাজ্য, আর এটি হচ্ছে ভাজক। অর্থাৎ ভাজক কিন্তু বড় বড় যদি হয় সেক্ষেত্রে আমরা একটি এই ভাগফলের দশমিক ধরে নিই। দশমিক দিলে এখানে একটি শূন্য পাওয়া যায় প্রত্যেকবার ভাগের সময়। তাহলে এখন কতবার যাবে? 3 বার। 3 বার দিলে 3 আর 100 গুণ করলে 300। তাহলে এখানে থাকতেছে 50। আবার ছোট হচ্ছে 100 এর চেয়ে, এই দশমিকের জন্য আবার একটি শূন্য এখানে পাবো অটোমেটিক। তার মানে 5 বার যাচ্ছে, 5 আর 100 গুণ করলে 500 হয়ে যাচ্ছে, এই অ্যান্সার। আর সামনে একটি জিরো দেওয়া যায়, অর্থাৎ 0.35। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.35। এরপরের অঙ্ক আমরা আসি। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? বন্ধুরা সহজ অঙ্ক, দেখেন কতবার এসেছে, অনেকবার পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে এখানে ফেল করেছে 42 জন, পাশের হার চাইছে। তার মানে তাহলে পাস কতজন করেছে আমরা লিখবো যে পাস। তাহলে পাস করেছে হচ্ছে 60 থেকে 42 বাদ দিব, দিলে আমরা কিন্তু 18 জন ছাত্র যে পাস করেছে সেটা পেয়ে গেলাম। 18 জন হচ্ছে পাস করেছে। এখন কি চাইছে? পাশের হার। তার মানে মোট শিক্ষার্থী ছিল 60 জন। তার মানে 60 জনে আমাদের পাস করে কতজন? পাস করেছে 18 জন। একজনে কত? 100 তে কত? খুবই সহজ ঐকিক নিয়মের অঙ্ক। একজন হবে 18/60, আর 100 জনে কত? এই 18 × 100/60। এই 0 0 কাটা, 6 দ্বারা কাটলে 3 6 18, এখানে 3 10 30। তার মানে শতকরা যেহেতু 30%, তার মানে পাশের হার হচ্ছে 30%। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।